আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আজকে আমাদের পবিত্র ঈদের রজনী রাত্র ২০২৬। আর আজকে আমরা এমন একটা স্পেশাল গাইডলাইনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি যেটা আমরা এর আগে কখনো নেইনি। তো সত্যি কথা বলতে ঈদের রজনীতে ক্লাস নেওয়াটা যুক্তিযুক্ত না। তারপর আমি ক্লাস না নিয়ে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি বা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের পড়ালেখার সিস্টেমটা কি হবে বা কি হওয়া উচিত বা কিভাবে পড়লে তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে প্রতিটা পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ। তো ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ ইমরান, সবাই আমাকে ইমরান স্যার নামে চেনে। তো আমাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম। তো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি তোমাদের জন্য লিখে রাখছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক বাচ্চা কাচ্চা। আসলে আমি সবাইকে এই বাচ্চা কাচ্চা ডাকতেই বেশি পছন্দ করি। আমার কাছে যারা পড়ে, অফলাইন স্টুডেন্ট হোক বা অনলাইন স্টুডেন্ট হোক, সবাইকে আমি বাচ্চা বলেই ডাকি। বাচ্চা বলাটা আমার কাছে একটা ভালো লাগা কাজ করে আর কি। তো যাই হোক, আমি মোটামুটি তোমাদেরকে এই বাচ্চা বলাটাই সবচেয়ে বেশি প্রায় মানে মানে পছন্দ ফিল করি, বা তোমরা ওরকমভাবে নাও যে হ্যাঁ স্যার আমাদেরকে এটা ভালোবেসে ডাকতেছে বাচ্চা। যাই হোক, সবাই আমার কাছে মানে ছোট, সিনিয়র এবং বাচ্চাদের মতোই। তো যে কথাটা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে, আমরা তো মনে করো আমাদের যেই হোল জার্নি, যেই ক্লাস একবারে শুরু থেকে বলতে যেই দিন থেকে তুমি নার্সারি থেকে প্লে থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আসছো এই পর্যন্ত, তো এত বছরের জার্নিতে আমরা যে লেখাপড়াগুলো করে আসি, আমাদের একটাই ফোকাস ছিল সিলেবাস কিভাবে আমরা শেষ করব। আমরা বলতেছি কথাটা মনোযোগ দিও। আমরা এই যে ছোটবেলা থেকে পড়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি, আমাদের একটাই টার্গেট, আমাদের সিলেবাস শেষ করতে হবে। এখন এই সিলেবাস শেষ করার জন্য আমাদের অনেক অনেক প্ল্যান থাকে, অনেক অনেক পরিশ্রম থাকে, অনেক অনেক চেষ্টা থাকে। দেখা যায় অনেক সময় আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি বা অনেক সময় সিলেবাস কমপ্লিট করতে পারি না। তো এই নিয়ে আজকে তোমাদেরকে একটা স্পেশাল সাজেশন দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে তোমরা তোমাদের পড়াগুলোকে গুছিয়ে উঠতে পারলে সিলেবাসটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। তো যারা যারা আজকে জয়েন করছো আমি অনেক খুশি হয়েছি আজকে। যদিও অনেক কষ্ট করার পর জয়েন করছো, যদিও ক্লাসে উপস্থিত থাকাটা তোমার মন চাচ্ছে না আমি জানি, তারপরও জয়েন করছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো বর্তমানে ক্লাসে উপস্থিত আছো ইভা, এইচএসসি উত্তেজিত 27 ব্যাচ, তারপর হচ্ছে জয়, মারুফ, তারপর হচ্ছে তান্নি। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তো আমি আলোচনা আস্তে আস্তে শুরু করতেছি। আমি এই আজকের ক্লাসে যে সাজেশনটা তো সবাইকে দিব, এটা সায়েন্সের জন্য সাজেশন থাকবে, কমার্সের জন্য সাজেশন থাকবে এবং আর্টসের জন্য সাজেশন থাকবে। এবং আমাদের সায়েন্স কমার্স আর্টস সবার যে কম্বাইন্ড সাবজেক্টগুলো আছে, বিশেষ করে ইংরেজি, আইসিটি, বাংলা, এই বিষয়গুলো পড়ার সিস্টেমও আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাইকেই বলতেছি আমরা মূল আলোচনায় যাচ্ছি। এখন মূল আলোচনা আমি যাব। তো তোমরা একটু আমাকে জানাও, যারা যারা আমার এই কথাগুলো শুনতে পাচ্ছ সবার এখানে কথাগুলো ক্লিয়ার আসতেছে কিনা, আর স্ক্রিনটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু রেসপন্স করে আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য খুশি হলাম। সবাইকে একটা কথা বলি, আমরা কিন্তু এতদিন যে ক্লাসগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের একাডেমিক লেখাপড়া, অর্থাৎ আমাদের বইয়ের লেখাপড়া। আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট, আমি আগে থেকে বলছি আজকে আমাদের একাডেমিক কোনো লেখাপড়া না, একটা স্পেশাল সাজেশনমূলক ক্লাস। এই ক্লাসটা তোমার পরবর্তী জার্নিতে কাজে লাগবে, সেটা হোক এইচএসসি পরীক্ষা অথবা হোক অ্যাডমিশন পরীক্ষা বা ভর্তি পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে আমাদের এই সাজেশনটা কাজে লাগবে। তো এই জন্য আমি আজকে চেষ্টা করতেছি সায়েন্স কমার্স আর সকল গ্রুপেরই একটা স্পেশাল সাজেশন দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো আমি শুরু করি। তো স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছ এটা তো তোমাদের আজকের পবিত্র ঈদের রজনী রাত্রে, আজকে তো আমাদের ঈদের রজনী, ঈদ উল ফিতরের রজনী, সেই রাত্রে আমি জাস্ট দেখাইলাম একটা সৌন্দর্যের জন্য আর কি। তো আমরা মূল বিষয়টা আলোচনা করার জন্য কিছু পয়েন্ট আমি লিখছি। তো আমি প্রথমত আমি যেটা তোমাদের দেখাচ্ছি একটু খেয়াল রাখো। হ্যাঁ, ঈদ সালামি কই? হ্যাঁ, থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। ঈদ সালামি আমি দিব। হ্যাঁ, ঈদ সালামি দাঁড়াও, ঈদ সালামিটা আমি রাখছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় সালামিটা কোথায় জানি গেল।
দাঁড়াও দেখি পাই কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি। এই যে দেখো, তোমাদের ঈদ সালামি। এই যে আমাদের কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে তোমাদের সবার জন্য ঈদ সালামি। এই যে 5 টাকার নোট। এই যে আমার সাইন করা আছে কিন্তু, দেখো। এই যে ওরা যারা ছিল, ইভা তো অফলাইন স্টুডেন্ট আমার, ইভাদেরও কিন্তু আমি 5 টাকা নোটই দিছিলাম। দেখছি যে 5 টাকার মধ্যে আমি আমার সাইন করছি। এই যে আমার সাইন সহ 5 টাকা নোট। সবাই কি ঈদ সালামি পাইছো? এটা আমাকে জানাও। এটা ভার্চুয়াল ঈদ সালামি। এইটা কথা বলো। দেখতেছি কিন্তু বাস্তবে তো হয় নাই। এই তো বললাম ভার্চুয়াল, যেহেতু তোমাদের ক্লাসটা ভার্চুয়াল, তো সালামিও ভার্চুয়াল দিলাম। এ দেখো, এটা কিন্তু সত্যি সত্যি টাকা, এটা কিন্তু নকল টাকা না, আসল টাকাই। ইভা বলছিল, স্যার আপনি যদি ঈদের রাত্রে ক্লাস করেন আমাদের সালামি দিতে হবে। তো ইভা দেখো, এই যে ভার্চুয়াল সালামি দিলাম, দেখো দেখতে পাচ্ছ? এটা রেসপন্স করো। স্যার দেখতে পারতেছি, বাট আমি তো বিকাশে পাঠিয়ে দিলে ভালোই তো। ও আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ বলছো, রেসপন্স করার জন্য খুশি হলাম। আচ্ছা, আমাকে জানাও ইভা, একটু কথা বলো, তুমি কি পাইছো সালামি? ভার্চুয়াল সালামি দিলাম, তোমার কথাটা আমি রাখলাম। ওকে, যাক, আমি এটা আনন্দ আর কি, এটা খুশি। আচ্ছা, তো হ্যাঁ বল। আরে যাক, তোমরা যারা যারা পাচ্ছ না আর কি সালামি, দুঃখজনক। যাক, আমি শেয়ার করলাম। আচ্ছা, মন খারাপ করো না। হ্যাঁ, একটা 5 টাকা স্যার, আমরা 7 জনে কেমনে নিবে একটা 5 টাকা স্যার? যাই, তাও তো কথা। শোনো, 5 টাকা নোট কিন্তু সবার স্ক্রিনে চলে আসছে, যদিও 5 টাকা নোট একটা আসো 6 জন, আমি বাদে আর কি 6 জন। তো এই 6 জনের সামনে তো যেহেতু চলে আসছে, তো সবাই মনে করো নিজের মতো করে যে হ্যাঁ এই টাকাটা আমারই, তো নিয়ে নাও সবাই মনে মনে আর কি। যাই, তো সেটাই করলাম। তো এটা হচ্ছে একটা ঈদের আনন্দ আর কি, সালামি খুশি হওয়া আর কি। ওকে, তো যেটা বলতেছিলাম, আমাদের যে কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্মের অগ্রযাত্রা যেটা শুরু হয়, তোমরা সবাই জানো 2020 সাল থেকে এই প্ল্যাটফর্মে অগ্রযাত্রা শুরু হয়, যখন করোনা প্যান্ডামিক ছিল। আমি আর আমার বন্ধু এই প্ল্যাটফর্মের অগ্রযাত্রা শুরু করি আল্লাহর নামে। তো কোয়ান্টাম নামটা, এই যে কোয়ান্টাম নামটা আমার দেওয়া না, এটা আমার বন্ধুর দেওয়া নাম। তো এই নামটা আমার অনেকটা পছন্দের, তো এই নাম দিয়েই আমি এখন বর্তমানে সবাইকে পড়াচ্ছি। আচ্ছা, সালামি লাগবে না, আপনি আমাদের যে ক্লাস করান সেগুলো ঈদ সালামি। আচ্ছা, ওকে, দেখো খুশি হলাম। তো এখন যেটা আলোচনা করা সেটা হচ্ছে, আমাদের মূল আলোচনাটা কি ছিল? মূল আলোচনা হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে হবে, সিলেবাস শেষ করার চমৎকার টেকনিক। তোমরা যারা যারা অনলাইনে একটা প্ল্যাটফর্মের একজন যে সিনিয়র ভাইয়া বলতে পারো, বা স্যার বলতে পারো, বা মেন্টর বলতে পারো, যার কথাটা সবাই জানো, হালকিস্টাইন প্ল্যাটফর্ম, এই যে মোহাম্মদ আনাস, ASM আনাস ফেরদৌস, তোমরা তো সবাই তার সিলেবাস শেষ হবে কিনা ডায়লগটা শুনছো। সবাই কি শুনছো? এখানে তিনি কিন্তু সিলেবাস শেষ হওয়ার জন্য একটা খুবই দুর্দান্ত মোটিভেশনমূলক একটা কথা বলেছিল, যেই কথাটা পুরো বাংলাদেশের সকলেরই মুখে মুখে আছে বা মনে মনে আছে, যে এমন কথা তিনি বলছে, এই কথাটা বলার পর সিলেবাস তার শেষ না হইয়া আর যায় নাই। তার কথাটা কিন্তু একবারে মানে জায়গা মতো একটা কথা, বুঝছো? কারো কি মনে আছে সেই কথাটা? সিলেবাস শেষ হওয়ার জন্য একটা কথা সে বলছিল, কারো কি মনে আছে? কেউ কি শুনছো এখানে বর্তমানে যারা আছো? এটা আমাকে জানা। আচ্ছা, মনে নাই। আচ্ছা, যাই করে দেখো, অনেকটা মোটিভেশন মূলক কথা। তো উনি বলছিল যে ওই শালা, বুকে হাত রেখে বল তোর কি সিলেবাস শেষ হয়েছে। মানে এই কথাটা যেমনে বলছে উনি, এটা শুনবার পর যেই এই যে হ্যাঁ, এবার মনে পড়ছে এখন বর্তমানে, এই কথাটা যেই শুনছে তার মানে সিলেবাস শেষ না হইয়া যায় নাই। সিরিয়াসলি বলছি যে এটা এতটা মারাত্মক কথা, যে কথাটা বাংলাদেশে এই প্রথম একজন বলছে, সিলেবাস শেষ করার একটা অনুপ্রেরণামূলক কথা। এই কথাটা যেই শুনবে তার মোটিভেশন চলে আসবে। মনে রাখবা যে আমাদের লেখাপড়ার যে পারপাস, আমরা আসলে মোটিভেশন যদি হইতে পারি, মোটিভেটেড হইতে পারি, তাহলে দেখা যায় আমাদের লেখাপড়াটা একটু স্পিডে যায়। আবার আমাদের মোটিভেশন চলে যায়, আবার আমরা কয়েকদিন পড়া বন্ধ রাখি বা পড়াটা স্লো হয়ে যায়, আবার মোটিভেশন নিতে হয়, আবার পড়তে হয়, আবার মোটিভেশন চলে যায়। মানে এটা আপ ডাউন হয়, বুঝছো? তো যখনই তোমার মোটিভেশন হারায়া যাবে, তখন তুমি সেই ভাইয়ার কথাটা শুনবা, বুঝছো? সেই সিলেবাস শেষ করার যে দুর্দান্ত কথা ছিল সেটা শুনবা, তাহলে একটু হলো মোটিভেশন পাবা, দেন আবার পড়া কামব্যাক করতে পারবা।
যাক, এটা ছিল তার একটা কথা। তো আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন ভাবে যেটা চিন্তা করি সিলেবাস কমপ্লিট করার জন্য মোটামুটি ৩টা পয়েন্ট তোমরা মনে রাখতে পারো। প্রথম পয়েন্টের কথা বলি। প্রথমত আমি যে কথাগুলো বলবো এটা হচ্ছে মূলত একাডেমিক লেখাপড়া নিয়ে। হ্যাঁ, একাডেমিক বলতে এইচএসসি যেটা বা এসএসসি হতে পারে সবই। তো প্রথম যে পয়েন্ট সে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টে আমি বলতেছি যে প্রতিদিন দেখতে পাচ্ছ আশা করি এই যে লেখা আছে যে প্রতিদিন কমপক্ষে ৩টি পৃষ্ঠা মনোযোগ দিয়ে আমরা পড়ব এবং লিখব। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। আমি আসলে এখানে খুবই একবারে মানে শর্ট করে বলছি, কমপক্ষে 3টা পৃষ্ঠা। এখন তুমি চাইলে এর চেয়ে বেশি পড়তে পারো, তবে এখানে সবচেয়ে জঘন্য রকম যে পয়েন্ট সেটা হচ্ছে যে এই লাইনটা মনোযোগ। মনোযোগ দিয়ে তুমি যদি 1 পৃষ্ঠাও পড়তে পারো দৈনিক, তুমি দেখবা যে তোমার আর সিলেবাস শেষ করার জন্য কোনো পেজই বাকি থাকবে না ইনশাল্লাহ, সিরিয়াসলি বলতেছি। তুমি যদি দৈনিক 1 পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়তে পারো, কথাটা খেয়াল রাখবা কি বলতেছি, সম্পূর্ণ মনোযোগ যদি তোমার ওই 1 পৃষ্ঠার মধ্যেই থাকে, দৈনিক 1 পৃষ্ঠা প্রতিটা সাবজেক্ট, শুধু এক সাবজেক্ট না, তোমার যে 7টা সাবজেক্ট আছে, তুমি সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, আর্টসে পড়ো, তোমার যে 7টা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট যদি তুমি দৈনিক 1 পৃষ্ঠা করেও পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তুমি দেখবা যে তোমার 1 মাস পর তোমার যতটুকু সিলেবাস শেষ করার কথা এটা সিলেবাস শেষ হইয়া আর কোনো পেজ বাকি থাকবে না যে সিলেবাস আর শেষ হয় নাই। মানে এমন কোনো পেজ খুঁজেই পাবা না যে তোমার সিলেবাস এখনো বাকি আছে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি ইনশাল্লাহ, একবারে ফুললি গ্রান্টেড। আমার কথা কি বুঝতে পারতেছো? আমি যে কথাটা বললাম কথাটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। একটু রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। আমি তোমাকে বুঝাচ্ছি কিভাবে পড়া উচিত। তোমরা কি শুনছো আমার কথা বা বুঝতে পেরেছো আমি যে পয়েন্টের কথা বললাম? আচ্ছা, এখন এখন কথা হচ্ছে তুমি তো পড়বা না, এটাই বাস্তব। তুমি আসলে মনোযোগ দিয়ে একটা পৃষ্ঠাও পড়বা কি না আমার সন্দেহ। আর এটা যদিও মানে তিতা কথা, এটা বলতে হবে আমাকে। আমরা যতই মোটিভেশন দিই, যতই মোটিভেশন স্পিচ তুমি দেখো ইউটিউব থেকে আশেপাশে থেকে, কোনো লাভ নাই। তোমাকে আসলে জায়গা মতো কাজ করতে হবে। এই যে আমি এত কষ্ট করে তোমাকে আজকে বুঝাইলাম যে হ্যাঁ তুমি যদি সিলেবাস কমপ্লিট করতে চাও তোমাকে এই পয়েন্টটা কমপ্লিট করতেই হবে যে কোনো উপায়ে। তো তুমি বললা যে হ্যাঁ স্যার বুঝতে পারছি, আপনি ভালোই বলছেন, অনেক ভালো লাগছে। এই ভালো লাগা দিয়া কোনো কাজ নেই। এই ভালো লাগা দিয়া তুমি কোনো কিছুই করতে পারবে না, ফালতু ফালতু, এগুলো একবারে ফালতু। মনে রাখবা মোটিভেশন এমন একটা ফালতু জিনিস যেটা একবার মানুষের মধ্যে ঢুকা যায় সেই মানুষটা একবারে শেষ। সিরিয়াসলি বলতেছি, মোটিভেশন এতটাই খারাপ জিনিস। তবে মোটিভেশনের ভালো জিনিসটাও আছে যেটা তোমরা ফিল করতে পারো না। তোমরা জাস্ট ফিল করো কি ভালো লাগছে তো ফাটায় দিমো, এরপরে ফুস। আবার তুমি মোটিভেশন নিবা, আবার ভালো লাগছে, আবার ফাটায় দিমো, এরপরে ফুস। এটা কিন্তু মোটিভেশন না, এটা হচ্ছে জাস্ট ভালো লাগা। মোটিভেশন আসলে কি, এটা নিজের ভেতর থেকে আনতে হয়। মানুষ স্বপ্ন দেখার জন্য কত পরিশ্রম করে তোমরা জানো? স্বপ্ন দেখার জন্য মানুষ রাতের পর রাত, দিনের পর দিন না ঘুমাইয়া এত এত পরিশ্রম করে যেটা কল্পনার বাহিরে। সিরিয়াসলি বলতেছি, শুধু এটা আমার জন্য না, মানে আমি যে মানে এই কথাগুলো বলতেছি আমি মানে বানায় বলতেছি এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে তুমি যদি তোমার পড়ালেখার প্রতি বা তোমার স্বপ্ন দেখার প্রতি সিরিয়াস থাকো, তোমাকে আসলে স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন দেখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর এই জন্য বললাম যে আমরা যদিও তোমাদের মোটিভেশন দিই মাঝে মধ্যে, সেই মোটিভেশন তোমরা নিবা না। কেন? সেই মোটিভেশন দিয়ে কোনো লাভ নাই, তোমার আসলে জায়গা মতো কাজ করতে হবে। আমি তোমাকে বলে দিলাম যে হ্যাঁ তুমি কমপক্ষে 3 পৃষ্ঠা পড়বা, 3 পৃষ্ঠা না হোক কমপক্ষে 1 পৃষ্ঠা পড়বা। বলবা যে হ্যাঁ স্যার 1 পৃষ্ঠা কোনো ব্যাপার হইলো, কিন্তু সত্যি কথা বলতে না, এই 1 পৃষ্ঠাও না তুমি পড়বা না। আর পড়বা কি জানো? কোনো রকম পড়বা, যাতে করে পড়াটা মানে হয়ে গেলেই হইলো। মানে এমনভাবে তুমি পড়াটা কমপ্লিট করবা যেটা বাধ্য হয়ে করতেছো। সিরিয়াসলি বলতেছি, পড়ালেখাটাকে নিজের বাধ্য করলে হবে না। পড়ালেখাটা চিন্তা করতে হবে এটা একটা স্বপ্ন, আমাকে এটা করতেই হবে। আমি পড়ালেখা করতে বাধ্য নই, পড়ালেখা আমাকে করতে বাধ্য। এটা খেয়াল রাখবা। যদি তুমি পড়ালেখাকে নিজেকে বাধ্য করে করো তাহলে তোমার পড়ালেখা জীবনও হবে না। জাস্ট কোনো রকম পাশ করবা, স্বপ্ন দেখার হবে না। কিন্তু পড়ালেখা যদি তোমাকে বাধ্য করে, যে পড়ালেখা আমাকে বাধ্য করতেছে, অর্থাৎ আমি যদি না পড়ি পড়ালেখা মন খারাপ করবে, আমি পড়ালেখার মন খারাপ যাতে না হয়, পড়ালেখা যদি খুশি থাকে সেজন্য আমাকে পড়তে হবে, অর্থাৎ আমার স্বপ্নের জন্য পড়তে হবে। তো এটাই হচ্ছে বিষয় যে
আমরা যতই তোমাদের মোটিভেশন দেই, যতই তোমাকে গাইডলাইন দেই, কোনো লাভ নাই যদি তুমি এই কথাটা শুনবার পর ঠিক পরের দিনই ভুলে যাও। সিরিয়াসলি বলতেছি, আজকে যেগুলো পড়াচ্ছি, যেগুলো বলবো না, যদি পরের দিনই ভুলে যাও, শেষ। তাহলে এগুলো কোনো লাভ নেই, শুধু শুধু তোমরা সময় নষ্ট করতে আসছো এখানে, আর কিছু না। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন করবা, অর্ঘ্য বলতেছো। হ্যাঁ অর্ঘ্য, প্রশ্নটা যদি ভয়েসে করো আমি সুবিধা হয় আর কি, আমার প্রশ্নটা শুনতেও সুবিধা হয়, উত্তর দিতেও সহজ হবে। যদি ভয়েসে বলতে পারতো ভালো হইতো। একটু ভয়েসে বলতে পারবা কি? প্রশ্ন যদি করতে যাচ্ছ একটু আমাকে জানাও, ভয়েসে বললে খুশি হতাম একটু। আচ্ছা ভয়েসে বলবা না, আচ্ছা বলো, তুমি চ্যাট বক্সই বলো, আমি উত্তর দিব। তো যে কথাটা বলছিলাম বাচ্চারা, আপনারা যদি সত্যি সত্যি সিলেবাস কমপ্লিট করতে চান, একবারে কম হইলেও 3টা পৃষ্ঠা পড়বেন, তবে মনোযোগ দিয়ে পড়বেন। আরেকটা কথা, শুধু পড়লে কিন্তু হবে না, কি করতে হবে জানো? লিখতে হবে। তো অনেক কষ্ট করে তুমি নিজের মনকে মানাইছো যে স্যার আপনি এত কষ্ট করে আমাদের বুঝাইলেন যে আমরা মোটিভেশন নিব না। স্যার লেখাটা সত্যি বড়। এই তো, এই যে দেখছো কমন পড়ছে, দেখছো ইবার কাছে, এ দেখছো আমি কিন্তু এখন এই কথাটা বলতাম, এখন ইবা কিন্তু এই কথাটাই উত্তর দিয়েছে, স্যার লেখাটা তো আসলে কষ্ট লাগে। আসলে এই লেখার সিস্টেমটা আমি তোমাদের বুঝায় বলবো, একটু ওয়েট করো, জাস্ট আমি তোমাদের বলতেছি যে পড়ার পর কিন্তু লিখতে হবে। লেখার সিস্টেমটা কি আমি বুঝা দিব, একটু ওয়েট করো। আপাতত যে কথাটা বলছি এর মূল থিম বুঝতে পারছো, যে তোমাকে কি করতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। আর কমপক্ষে কত পৃষ্ঠা? যদি 3 পৃষ্ঠা করে পারো, দেখবা যে তোমার 1 সপ্তাহে পুরো অধ্যায় ইনশাল্লাহ শেষ। কারণ 1 সপ্তাহে 3 7 21 পৃষ্ঠা, 21 পৃষ্ঠার একটা অধ্যায়, এত বড় অধ্যায় যদি নাও হয়, 21 পৃষ্ঠা একটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার কথা 21 থেকে 30 পৃষ্ঠার মধ্যে। যদি বড় অধ্যায় হয় সেটা সেক্ষেত্রে হয়তো বা 2 সপ্তাহ লাগতে পারে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে একটা অধ্যায় শেষ হয়ে যায় যদি 3 পৃষ্ঠা করে তুমি পড়ো। এটা সিরিয়াসলি বলতেছি। ওকে, তো এখন কথা হচ্ছে যে তুমি 1 সপ্তাহেই কিন্তু এক অধ্যায় শেষ করতে পারবা যদি কমপক্ষে 3টা পৃষ্ঠা করে পড়ো। আর শুধু পড়লে কিন্তু হবে না বাচ্চারা, লিখতেও হবে। না লিখলে কিন্তু সেই পড়ার কোনো ভ্যালু নাই, ভ্যালু জিরো। এখন কথা হচ্ছে স্যার আমরা তো পড়তে পারি, আমরা গল্পের মতো, উপন্যাসের মতো, কবিতার মতো সারাদিন পড়তে পারি, আপনি আমাদের সারাদিন পড়তে বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু লিখতে তো মন চায় না। এখন লিখতে যেহেতু মন চায় না, কি করতে পারি? এখন তোমাদের একটা উদাহরণ দিই, তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। আচ্ছা অর্ঘ্য মনে হয় একটা প্রশ্ন করবা চাইছিল, আর প্রশ্নটা এখন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, একটু যদি বলতা প্রশ্নটা কি। প্রশ্নটা এখনো তো আসে নাই, টাইপ করলে আমি দেখতে পাইতাম, এখন আসে নাই। ওকে, আচ্ছা আমাকে জানাইও, হ্যাঁ প্রশ্নটা কি আমাকে জানাইও। আচ্ছা এখন আমি লেখার সিস্টেম তোমাদের বুঝাবো, একটু আমাকে জানাও এই মুহূর্তে। মুনতাসির জয়েন করছো, থ্যাংক ইউ। এই মুহূর্তে একটু আমাকে জানাও, এই যে আমি তোমাদের বললাম, আচ্ছা আচ্ছা প্রশ্নটা করছে, আমি ওর প্রশ্নটা একটু উত্তর দিই যে স্যার হায়ার ম্যাথ আর বায়োলজি আর, আচ্ছা আমি একটু প্রশ্নটা দেখে নিই, সবাই একটু ওয়েট করো, হ্যাঁ কিছুক্ষণ সময় দাও। স্যার হায়ার ম্যাথ আর বায়োলজি, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের যদি বায়োলজি মেন সাবজেক্ট, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং দিতে পারবো। আচ্ছা বলি একটা বিষয়, যে হায়ার ম্যাথ আর বায়োলজি বা অপশনাল আর মেনের জন্য না ভার্সিটিতে আসলে অ্যাডমিশনে তেমন কোনো প্রভাব কাজ করে না, আমি যতটুকু জানি। হ্যাঁ আমি যতটুকু জানি যে আমাদের অপশনাল বা মেন, হায়ার ম্যাথ অপশনাল নিলে আমরা কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো নাকি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো, বা বায়োলজি যদি আমার অপশনাল থাকে আমরা কি মেডিকেল পরীক্ষা দিতে পারবো কিনা, বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবো কিনা, এই বিষয়টা তেমন ফ্যাক্ট করে না। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সাবজেক্ট 4টা থাকলেই হইলো। ইন্টারে এই 4টা সাবজেক্ট যদি তুমি পড়ো, তুমি সব জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ, এটাই কনফার্ম। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইউনিভার্সিটি না গভর্নমেন্ট, আচ্ছা আমি বলি যেটা যেটা বলতেছি কথাটা মনোযোগ দিও, যে আমাদের এখানে তোমার অপশনাল বা মেন এটা নিয়ে কোনো বিষয় না, বুঝছো? ইউনিভার্সিটি না গভর্নমেন্ট কি পারবে, আচ্ছা আমি এটা বুঝি না, ইউনিভার্সিটি না গভর্নমেন্ট কি এটা বুঝতে পারিনি, যাই হোক আমি এটা পরে নিয়ে আলোচনা করবো। আপাতত যেটা বললাম সংক্ষিপ্ত উত্তর, যে অপশনাল বা মেন নিয়ে কোনো সমস্যা নেই, এটা পড়তে পারবা। ওকে, এবার খেয়াল করো, এখন আমি তোমাদের লেখার কথাটা একটু আলোচনা করি, লিখবা কিভাবে। হ্যাঁ লেখার সিস্টেমটা আমি বলি, আমি একটা যদি উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। মনে করো আমরা যখন একটা পৃষ্ঠা পড়বো, হ্যাঁ
আমি একটা বই দিয়ে তোমাদের বুঝাই। আমার এই চমৎকার যে আইসিটি বই, আমি তো আইসিটি সবচেয়ে প্রিয় সাবজেক্ট সবার জন্যই, আমি তো আইসিটি পড়াই। তো আমি আইসিটি সাবজেক্টটা দিয়ে তোমাদের একটু বুঝাই দিই। হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য করো, লেখার সিস্টেমটা জাস্ট বুঝাই দিই তাহলেই হবে। মনে করো আমরা আইসিটির একটা অধ্যায় আমরা আজকে পড়তেছি, বা তুমি নিজে বাসায় পড়বা। আইসিটিতে কোন অধ্যায় পড়বা? মনে করো তুমি প্রথম অধ্যায় পড়া শুরু করলে, যেহেতু এই অধ্যায়ের মধ্যে তোমার অনেক মুখস্থ নিব অধ্যায় আছে, মুখস্থ আছে। তো আমি যাই আইসিটিটা, আমি তোমাদের, আচ্ছা আমি এই বইটা নিই। এই বইটা দেখাইলাম আর কি, সিস্টেকের বই। মনে করো যে এই বইটা সবার কাছে আছে অনেক জায়গায়। তো চলো আমরা এখন আইসিটির এই বইটা একটু তোমাদের বুঝা দিই কীভাবে আমরা পড়বো আর কি, বা কীভাবে লিখতে হবে। তো মনে করো এই হচ্ছে আমার একবার প্রথম যে টপিক, সেটা দেখতে পাচ্ছ আশা করি। তো এই যে আমরা যখন পড়বো, আমরা তো মনে করো যে এক পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়লাম, হ্যাঁ পুরো পৃষ্ঠা আমরা মনোযোগ দিয়ে সুন্দর করে পড়ে ফেললাম। আচ্ছা, এখন এখানে তো আমার অনেক কিছু আছে, তাই না? এখন আমরা লিখবো কিভাবে? এখন অনেক কষ্ট করে তুমি এক পৃষ্ঠা পড়ছো, কথাটা খেয়াল রাখো কি বলতেছি। আমাদের প্রতিটা অধ্যায়ে কিন্তু টপিক থাকে, যেমন টপিকের নাম লেখা বিশ্বগ্রামের ধারণা। এখানে বিশ্বগ্রামের ধারণার মধ্যে অনেক কিছু লেখা আছে। তো এখন তুমি মনোযোগ দিয়ে পড়লা, হ্যাঁ তুমি দাগা দাগা পড়বা, কথাটা মনে রাখো। পড়তে হবে কিন্তু দাগিয়ে দাগিয়ে। এখন তুমি চাইলে কালারিং পেন ইউজ করতে পারো, লাল কালি, নীল কালি বা পেন্সিলও ব্যবহার করতে পারো, ঠিক আছে? তো তুমি যখন পড়বা অবশ্যই দাগা দাগা পড়তে হবে, কারণ দাগা দাগা না পড়লে তুমি এমসিকিউতে ধরা খাবা। কথাটা কিন্তু মনোযোগ দিতে হবে, সবাইকে যা বলতেছি, পড়া সিস্টেমটা আর লেখা সিস্টেমটা বোঝাচ্ছি। তোমরা যখন পড়বা অবশ্যই লাল কলম বা নীল কলম নিয়ে পড়বা, কারণ কি পড়ার সময় তোমাকে একটু দাগা দাগা দিতে হবে। যদিও এখানে দাগানো নাই, কারণ এটা আমার বই, আমি দাগাই না, এটা আমি তো পড়াই জন্য দাগাই না। তো এখন এইখানে যদি তুমি দাগায় না পড়ো, তুমি এমসিকিউতে ধরা খাবা, এবং এমসিকিউ তুমি মানে পারবা না, এমসিকিউতে ভালো নাম্বার আসবে না, বা তুমি A+ পাবা না, এটা শিওর। কারণ দাগা পড়লেই তোমার ওই দাগানোটাই চোখে পড়বে সব সময়, আর ওইটা পড়ে গেলেই পরীক্ষা কমন এমসিকিউ ইনশাল্লাহ। সবাইকে বুঝতে পারছো? আমাকে একটু জানাইও, মনে থাকবে দাগাইতে হবে, শুধু পড়লে হবে না। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, রেসপন্স করছো, দাগাইতে হবে, এটা গেল। এখন কথা হচ্ছে স্যার আমরা তো দাগায় দাগা পড়বো, বুঝতে পারলাম, এখন কত হচ্ছে লিখবো কতটুকু। এখন আমি যদি তোমাকে একটু বলি যে আচ্ছা দেখো ইভার কথা দিয়ে বলতেছি, যেহেতু এই কথাটা ইভা বলছে, যে দেখো ইভা, তুমি যখন একটা পেজ পড়ছো না, একটা পেজ পড়ার পর তুমি ওই পেজ সম্পর্কে কতটুকু বুঝছো, যে হ্যাঁ এই পেজের মধ্যে এই কথাগুলো বলছে। আমি তোমাদের একটা বিষয়ে বললে সহজে বুঝবা। তোমরা যে বাংলা পড়ছিলা, বাংলার মধ্যে একটা গ্রামার অংশ ছিল বাংলা দ্বিতীয় পত্রে, যে সারাংশ, সারাংশ বা সারমর্ম, এই সারাংশ সারমর্ম তোমরা পড়ে আসছো না 9-10 এসএসসিতে? পড়ে আসছিলা? হ্যাঁ, শুনতেছো বা বুঝছো কি আমার কথা? সবাই একটু জানাও। হুম, আচ্ছা। এরপরে হ্যাঁ তোমরা দেখো না যে প্রতিটা গদ্যের পেছনে একটা মূল ভাব দেওয়া থাকে, গল্পের মূল ভাব, কবিতার মূল ভাব। দেখো একটা গল্প কিন্তু অনেক বড় থাকে, কিন্তু লাস্টের দিকে লেখা থাকে মূল ভাব, কবিতার মূল ভাব, তারপর হচ্ছে গল্পের মূল ভাব। এটা থাকে তো, কথাটা কি বুঝতেছো আমি যা বললাম? হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি পাঠ পরিচিত থাকে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা সারাংশ সারমর্ম পড়ে আসছি, সারাংশ সারমর্ম কি হয় জানো? সারাংশের মধ্যে দেখা যায় একটা গল্প থাকে, সেই গল্পটা পড়ে তুমি কি বুঝছো সংক্ষেপে 3 থেকে 4 লাইন তোমাকে লিখতে হয়, এটা হচ্ছে সারাংশ। আর সারমর্মটা কি একটা বড় কবিতা থাকে বা কবিতার একটা অংশ থাকে, সেটা পরে তুমি কি বুঝছো এটা সংক্ষেপে লিখতে হয় 3-4 লাইনে, এটা হচ্ছে সারমর্ম। এখন কথা হচ্ছে তুমি প্রতিটা পেজ এরকমভাবে সারাংশ এবং সারমর্ম আকারে লিখবা। আমি কি বললাম? প্রত্যেকটা পেজ কি আকারে লিখবা? সারাংশ বা সারমর্ম আকারে। এখন তুমি এটা সর্বোচ্চ 5 বাক্যে লিখতে পারো। এতগুলো বাক্য পড়ার পর বা এতগুলো বিষয় পড়ার পর তোমার মনে আছে যতটুকু বাক্য, এর মধ্যে কমপক্ষে 5টা বাক্য তুমি লিখবা, কমপক্ষে। তাহলে তোমার ওই পেজটা পড়া হয়ে যাবে, লেখা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো এবার? ভাই তো আমাকে জানাও। আমি প্রশ্ন তোমার প্রেক্ষিতে উত্তর দিলাম যে তুমি একটু এখানে কনফিউজ যে লিখবো কিভাবে। আচ্ছা, এখন যদি 5 এরকম 2-3 মানে খুব ভালো করে পড়াশোনা করলেও তারপরে আবার মানে মনোযোগটা মানে কিভাবে যে ডিস্ট্রাক্ট হয়ে যায় বুঝতে পারি না। আচ্ছা হ্যাঁ, এই যে একটা কথা বলছো যে স্যার আমরা তো আসলে লেখাপড়া করি 2-3 দিন, দেখছো এই যে এবার কিন্তু সত্যি কথাই বলছে। আমি তো আসলে বলছিলাম একদিনও পারবো না, যাই তুমি 2-3 দিন পারো, কনগ্রাচুলেশন। সত্যি কথা এটাই যে হ্যাঁ আমরা এইভাবে 2-3 দিনই পড়তে পারি, এরপর আর পড়তে পারি না।
আসলে এটা বাস্তবতা, এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। এখন আমরা কিভাবে কামব্যাক করছি, আমাদের তো এই যে আমরা এত স্পিডে পড়তাম, একবারে সব ছাড়খাড় করে ফেলবো, পড়বো আবার সুন্দর করে সবকিছু গুছায় উঠবো, দেখবো আবার ফিউজ, আবার ফুস করে গেছি। তো এরকম 2-3 দিন আমরাও পড়তাম, আবার আগের মতো ফুস হয়ে যেতাম। তো এটা হবে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে লাইফের বাস্তবতা। এখন একটা বিষয় খেয়াল রাখবা, সাকসেস কারা হয়? সাকসেস তারাই হয় যারা কঠোর পরিশ্রম কন্টিনিউয়াসলি করতে থাকে, থেমে থাকে না, তারাই কিন্তু সাকসেস হয় দিন শেষে। আর ব্যর্থ কারা হয়? যারা পরিশ্রমটা করে কিন্তু ঠিকভাবে করতে পারে না, করে তো করে না, আবার করে তো করে না, আবার করে তো করে না, এই যে মাঝখানে ব্রেক 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 ব্রেক, এই ব্রেকের জন্য তার সাকসেস আর থাকে না, দিন শেষে তার রেজাল্ট ফেইলর। সাকসেস তারাই হয়, তারা মানে তাদের লাইফ হিস্ট্রি দেখলে বোঝা যাবে কি জানো, তারা না এত বেশি পড়ে নাই, কিন্তু তারা কম কম পড়ছে, কন্টিনিউয়াসলি পড়ছে। তোমাকে প্রয়োজন নাই প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা পড়ার, কোনো প্রয়োজন নাই। তুমি 3 দিন মানে 3 ঘন্টা পড়ো, কমপক্ষে 3 ঘন্টা পড়ো, তাও এনাফ। যদি 3 ঘন্টা না পড়ো 2 ঘন্টা পড়ো, এটাই এনাফ। 2 ঘন্টা না পড়লে 1 ঘন্টা পড়ো, এটাই এনাফ। 1 ঘন্টা না পড়লে 30 মিনিট পড়ো, অন্তত পক্ষে মনোযোগ দিয়ে 30টা মিনিট পড়ো, সেটাই এনাফ। অর্থাৎ মূল কথা হচ্ছে তোমাকে পড়ার স্পিড ধরে রাখতে হবে। তুমি যদি সাপোজ 10 ঘন্টা 12 ঘন্টা 1 সপ্তাহ পড়ার পর এরপরে 1 মাস তোমার বই ধরতে মন চায় না, তখন তোমার এই 1 সপ্তাহের দেওয়া 10-12 ঘন্টা পড়া কোনো লাভ নাই, দিন শেষে রেজাল্ট জিরো। তো আমি যেটা বলি যে তোমরা কিন্তু এখন এতটা বেশি পড়তে পারবে না, তুমি পড়বা, কম পড়ো, একবারে কমায় দাও। সাপোজ তুমি বলো স্যার আমার আসলে যে কয়েকদিন পর পর যে সমস্যাটা হয় আমি পারি না, তো আমি 30 মিনিট করে পড়া শুরু করি। অর্থাৎ আগামীকাল 30 মিনিট পড়বা, এরপরের দিন 40 মিনিট, এরপরের দিন 50 মিনিট, এরপরের দিন 1 ঘন্টা, এরপরের দিন 2 ঘন্টা, এরপর দিন 3 ঘন্টা। মানে তুমি একবারে স্লো থেকে যাও, মানে একবারে ছোট থেকে যাও, একবারে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় দিকে যাও। দেখবা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই আস্তে আস্তে তোমার এই যে 2 দিন পর পর যে ব্রেক হয়ে যায় না, সেটা আর হবে না ইনশাল্লাহ। কারণ কি, তুমি আস্তে আস্তে শুরু করছো, তুমি একবারে জাম্প করতে চাও নাই, মানে একবার এত বড় পরিশ্রম করতে বসো নাই, যার কারণে পরবর্তীতে সেটা ধরে রাখতে পারো না। তো আমি যে এসএমএসটা দিলাম সবার জন্যই কথাটা সত্য, যে আপনারা মানে এত মানে বেশি প্রেশার নিয়ে পড়েন না, আপনারা একটু একটু করে পড়েন, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা এটাই পড়েন, তবে দৈনিক পড়েন। যদি দৈনিক পড়তে পারেন দেখবেন একটা অভ্যাস হয়ে যাবে। তুমি যদি দেখো যে তুমি দৈনিক আধা ঘন্টা করে পড়তেছো 1 সপ্তাহ, এর পরের সপ্তাহে দেখবা দৈনিক 40 মিনিট করে পড়ার ইচ্ছা আসতেছে, এর পরের সপ্তাহে দেখবা 1 ঘন্টা করে পড়ার ইচ্ছা আসতেছে। কারণ কি, তুমি দৈনিক পড়তেছো। কারণ তোমার যদি ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে গেলে কিন্তু সেটা অনেক কষ্ট, আবার শুরু থেকে পড়া। তো এই জন্য ব্রেক না হয়ে কন্টিনিউয়াসলি পড়ে যাও, দেখবা তোমার পড়ার প্রতি একটা মজা লাগতেছে। কিন্তু তুমি এই পড়ছো আবার ছাড়ছো, এই পড়ছো আবার ছাড়ছো, তুমি 10 ঘন্টা 20 ঘন্টা যাই পড়ো না কেন, এই পড়া কোনো কাজ লাগবে না। কারণ কি, তুমি ব্রেক করছো। ব্রেক করা যাবে না, তোমাকে কষ্ট করে হলেও লাগাতার পড়তে হবে, আদারওয়াইজ তোমার এই পড়াটা কিন্তু আর কন্টিনিউয়াস থাকবে না। তুমি ওই দিন শেষে যেই লাভ সে কিন্তু জিরোই হবে তোমার রেজাল্ট। কথা কি বুঝতে পারছো? এবার ইভাই তোমাকে জানাও, যেহেতু তুমি প্রশ্ন করছো সেই হিসাবে আমি দিলাম। তো কথা একটাই, ইভার প্রশ্ন উত্তর আমি দিলাম, কথা একটাই, সেটা হচ্ছে গিয়ে কম পড়ো, বেশি পড়ো না, কিন্তু দৈনিক পড়ো, আধা ঘন্টা করে পড়ো, আস্তে আস্তে সময়গুলো বাড়াও, আধা ঘন্টার জায়গায় 40 মিনিট 1 ঘন্টা। দেখবা 1 মাস পরে তোমার পড়তে অনেক ইচ্ছা হবে, কারণ কি তুমি দেখতেছো তুমি পড়তে পারতেছো, তুমি আস্তে আস্তে তোমার পড়াটা বাড়াতে পারবা। কিন্তু একদিন এত বেশি প্রেশার নিও না, পরবর্তী 2 দিন পরে যাবা ফুস, এটা যাতে না হয়। ওকে, তো এটা গেল। আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই যে আমাদের যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে কি, যে আমরা পড়ব এবং কি করব, সাথে সাথে লিখব। এবং লিখব কিভাবে? সামারি করে। অর্থাৎ আমরা একটা পেজ পড়ার পরে সেই পেজ থেকে কতটুকু বুঝতে পারছি এটা আমি লিখে দিব। এক্ষেত্রে আমার ভুল হোক সমস্যা নাই, আমরা যে লিখতে পারবো এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়, যে হ্যাঁ আমি লিখতে পারতেছি, এটা হচ্ছে মূল কথা আর কি। তো মোটামুটি ওভারঅল এই পয়েন্টটা, এটাই হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এই প্রথম পয়েন্ট আলোচনা করতে করতেই প্রায় লিঙ্ক চলে যাবে। আমাকে একটু জানাও যে বুঝতে পারলা কিনা বাকিরা, মুনতাসির, তান্নি, টেকনো স্পার্ক, G1, যাই হোক তোমার নাম তুমি জানি না। মোটামুটি এই পয়েন্টটা তো বুঝতে পারছো, কমপক্ষে 3 পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়লেই এনাফ। পড়তে হবে প্লাস লিখতেও হবে, দুইটাই।
বাকিরা কি বুঝতে পেরেছো? এর ক্লাসটা লং হয়ে গেল, আমি চাচ্ছিলাম যে একটু সংক্ষেপে ইয়া করবো। যাক, তারপর লং হয়ে গেছে কারণ এটা বোঝানোর প্রয়োজন হয়েছে এই জন্য। তো একটা বিষয় বলি, আমার তো লিঙ্ক চলে যাবে, হ্যাঁ 1 মিনিটের মতো লিঙ্ক থাকবে। আমাদের আরও 2টা পয়েন্ট বাকি ছিল, কিন্তু ওই 2টা পয়েন্ট না এই লিঙ্কে আসলে শেষ করা পসিবল না। তো আমি আরেকটু লিঙ্ক দিতে চাচ্ছি, হ্যাঁ তোমরা আরেকটু কষ্ট করো আজকের জন্য শুধু, হ্যাঁ এটা আমি মানে রেকর্ডটা করে ইউটিউবে আপলোড দিবে, তো বাকিরা যারা আছে ওদেরও দেখবে। 1 মিনিটের মধ্যে আসলে 2টা পয়েন্ট আলোচনা করা সম্ভব না, এই 2টা পয়েন্ট হইলেই শেষ। মানে টেকনিকগুলো 3টা আমি টেকনিক রাখছি, একটা টেকনিক আলোচনা করলাম আর বাকি 2টা বাকি আছে, বাকি 2টা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি বাকি 2টা আলোচনা করার জন্য তোমাদের 10 মিনিট ব্রেক দিলাম, 10 মিনিট রেকর্ডটা সেভ হোক, দেন 10 মিনিট পর আমি লিঙ্ক দিচ্ছি, আবার আসো। শেষ ওই লিঙ্কটি আমরা 2টা টপিক নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে আজকের মতো মূল আলোচনা। ওকে, তো 10 মিনিট পর লিঙ্ক দিচ্ছি, তোমরা আইসো। আসসালামু আলাইকুম। আমাদের পবিত্র ঈদ উল ফিতর রজনীতে আমরা তোমাদের নিয়ে ছোট্ট একটা স্পেশাল গাইডলাইন সেমিনার নেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখন আমরা এর পরবর্তী অংশে যাব। তো আমরা আলোচনা করছিলাম আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য স্পেশাল কিছু টেকনিক, এর মধ্যে 1 নাম্বারটা আলোচনা করা কমপ্লিট। আর এখন আমরা যাব 2 নাম্বারটায়। এখন এই 2 নাম্বারটা বলি, 2 নাম্বারটা যখন আমি আলোচনা করব, এই 2 নাম্বারটা আলোচনা করাটা মানে হচ্ছে তোমার লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। সিরিয়াসলি বলতেছি, আমি এখন যে 2 নং টেকনিকটা নিয়ে আলোচনা করব সিলেবাস কমপ্লিট করার, এটা হচ্ছে তোমার লাইফে, তোমার লাইফ বলো আমার লাইফ বলো, প্রতিটা স্টুডেন্টের লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পয়েন্ট। আর এইটা যদি কোনোভাবে তোমার লাইফে হয়ে যায়, বা এই 2 নং টেকনিক যদি তুমি কোনোভাবে গেইন করতে পারো বা অর্জন করতে পারো, তাহলে সিলেবাস কমপ্লিট বলো বা তোমার যত যত কঠিন কঠিন প্রশ্ন আছে বা প্রবলেম আছে সবগুলো আল্লাহর রহমতে ইজিলি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই 2 নাম্বার যে কথাটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব, এই কথাটা আমার এক সিনিয়র ভাইয়া বলছিল। আর সেই সিনিয়র ভাইয়া বলছিল তখন আমি মাত্র ইন্টার পাস করে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো যেই ভাইয়া আমাদেরকে বলছিল সেই ভাইয়াকে সবাই তোমরা চিনবা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসো। তোমরা নাম শুনছো, বাংলাদেশের বড় অনলাইন প্ল্যাটফর্ম এসিএস প্ল্যাটফর্ম। তো এসিএস প্ল্যাটফর্মে একজন রসায়ন ক্লাস নেয় যার নাম মোহাম্মদ নাজমুস সাকিব। তো সেই ভাইয়ার কাছে আমরা সরাসরি পড়তাম। এখন তো সেই ভাইয়ার কাছে সরাসরি পড়াটা হচ্ছে স্বপ্নের ব্যাপার। ভাইয়া কিন্তু সরাসরি পড়ায় না, অনলাইনে ক্লাস করায়। আর তার কাছে সরাসরি আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম। অর্থাৎ আমরা যখন অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম, ইন্টার পাস করে মাত্র অ্যাডমিশনের কোচিং করতেছিলাম ঢাকায় গিয়ে, তো ভাইয়ার কাছে আমরা পড়তাম। তো আমি ছিলাম তার একটা স্টুডেন্ট, অফলাইন সরাসরি তার ক্লাস পাইছি। এটা একটা বলা যায় একটা সৌভাগ্য আমার জন্য, লাইফের এক্সপিরিয়েন্স আর কি। কিন্তু বর্তমানে তার কাছে পড়া স্বপ্নের ব্যাপার, মানে একটা রেয়ার বিষয়, কারণ সে অফলাইনে পড়ায় না, অনলাইনে ক্লাস করে যতটুকু আমি জানি। তো সেই ভাইয়া এই কথাটা বলছিল যে, আর সেই ভাইয়া এই কথাটা যে বলছে এটা তার বন্ধুর কাছ থেকে সে আবার শুনছে। তো এই কথাটা হচ্ছে সবচেয়ে আসল চ্যালেঞ্জ আমাদের লাইফের প্রতিটা মানুষের জন্যই। তো এটা আসলে অনেকটা কষ্টের বিষয়, বুঝছো? এটা সবার লাইফে গড়ে ওঠে না, বা সবাই এতটা ইজিলি পারে না, বা পারলে অনেক কষ্ট অনেক পরিশ্রমের পর পারে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি আসলে এই জিনিসটা কি, এই লাইনটা কি। এই লাইনটা বলতেই আমি এত ইতিহাস বলতেছি, লাইনটা আসলে কি। তো আমি লাইনটা বলতেছি, একটু ওয়েট করো, আমি একটু তোমাদের দেখাচ্ছি। তো 2 নাম্বার যে পয়েন্ট, সে পয়েন্টের আমরা এখন আসতেছি। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ আমার কথা? একটু আমাকে জানাইও। আরিফা জয়েন করছো, থ্যাংক ইউ। আরিফা, ইভা, মুনতাসির, তান্নি, তোমরা কি শুনতে পাচ্ছ আমি যে কথাগুলো বলতেছি? সব ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন আমি 2 নাম্বার পয়েন্টটা বলার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, যে আগামীকাল তোমার এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, তুমি এই সপ্তাহে টানা 7টা দিন
এত বেশি পরিমাণ পড়ছো, এত তো মুখস্থ করছো, এত তো লিখছো, কিন্তু আগামীকাল তোমার এইচএসসি পরীক্ষার হলে তুমি বসছো যখন, হাতের সামনে যখন তুমি প্রশ্নটা পাইছো, তোমার না কোনো কিছুই তখন আর মনে পড়তেছে না। মনে করো আগামীকাল তোমার প্রিয় সাবজেক্টের একটা পরীক্ষা, এইচএসসি এক্সাম বা এসএসসি এক্সাম আগামীকাল। তো পরীক্ষার হলে বসছো, খাতা মার্জিন করছো, সব কিছু ঠিকঠাক লিখছো, কিন্তু যখন তোমার হাতে প্রশ্ন দেওয়া হয়েছে, কেন জানি তোমার মনে কিছুই আর নাই। তুমি যে কি পড়ছো বিগত এক সপ্তাহে বা গতকাল রাত্রে কি পড়ছো, তোমার ওই পরীক্ষার হলের ওই মুহূর্তে না তোমার কিছুই মনে পড়তেছে না। সিরিয়াসলি বলতেছি, তোমার হচ্ছে একটা প্রিয় সাবজেক্টের পরীক্ষা, এটা এখন যেই সাবজেক্ট হোক, আমি নাম বলবো না, তুমি জানো তোমার প্রিয় সাবজেক্ট কোনটা, যেই সাবজেক্ট তুমি 90, 95 বা 100 পাওয়ার মতো যোগ্যতা তোমার আছে। কথাটা গভীর, খুবই গভীর কথা, মনে রাখতে হবে। এই লাইনটা বোঝানোর জন্য আমি এত একটা ইনফরমেশন তোমাকে শেয়ার করলাম, এত কিছু বলতেছি। তো তোমার আগামীকাল এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, তুমি কেন্দ্রে বসে আসো, খাতা পাইছো, সব ঠিকঠাক লিখছো, কিন্তু তোমার যে পরীক্ষার প্রশ্ন, আনিকা জয়েন করছো, আচ্ছা ক্যামেরা অফ, হ্যাঁ ক্যামেরা অফ আছে। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো। হ্যাঁ এই যে দেখো আনিকা, এই যে তোমাকে আমি বানা দিছিলাম না, এই যে এটাই, এটাই আমি ছাপাইছি, বুঝছো? এই যে দেখো। ওকে, ঈদ মোবারক, খুশি হলাম। এই দেখো তোমাকে আমি বানা দিছিলাম না যে ইয়ারটা, স্লাইডটা, ওইটাই কিন্তু আমি ছাপাইছি আমার কাছে। এটাই তো তুমি বড় করে ছাপাইছেন স্যার? হ্যাঁ বড় করে ছাপাইছি, কেন যে স্ক্রিনে যাতে দেখা যায়, কারণ তোমরা তো সবাই আমার বাচ্চা কাচ্চাই, তো এই জন্য আর কি। এই বাচ্চা কাচ্চা ডায়লগটা আমি শিখছি। ওকে, আমার আসলেও মানে এই যে বাচ্চা কাচ্চা ডায়লগ, যেটা আমি আমি না কখন এটা চিন্তা করি না যে আমি এরকম একটা কথা বলবো। আমি যে কোচিং এ যতদিন আমি পড়াচ্ছি, কোচিং এ যাওয়ার পর এই কথাটা মুখ থেকে বের হয়ে গেছে, যে এই বাচ্চারা শোনো, এই বাচ্চার এই কাজটা করো, ওই কাজটা করো, বুঝছো? তো এই কথাটা আমার কাছে অনেকটা ভালো লাগে, মানে একটা মনে হয় যে একটা আদরের নাম, আদরের ডাক। মানুষ হয়তো একটা আদরের ডাক আছে না, কাউকে আদর করে ডাকে, সোনামণি, জাদুমণি, টুমামণি, অনেক কিছু ডাকে, তাই না? তো তো আমার আর কি তোমাদের বাচ্চা ডাকতেই অনেকটা ভালো লাগে, মানে এটা হচ্ছে আমার দিক থেকে তোমাদের একটা আদরের নাম আর কি। তো এটা আর কি অনেক ভালো লাগে আজকাল এই কথাটা। আবার অনেকেই স্যার ম্যাডামরা যারা আছে তারাও অনেকটা মানে পছন্দ করছে, যে হ্যাঁ আপনার কথাটা অনেক সুন্দর লাগে, আপনারা যখন বলেন তখন আমাদেরও ভালো লাগে, আমরাও এটা বলি যে বাচ্চারা দুষ্টামি করো না, কথা শোনো, মানে কথাটা একটু অন্যরকম, ইউনিক আর কি। তো পরে হ্যাঁ পরবর্তীতে চিন্তা করলাম, যাই হোক এই তাহলে বাচ্চা কাচ্চা দিয়ে আজকে একটা ক্লাস করাই। তো এই যেখানে সব বাচ্চা কাচ্চা আছে, আবার লেখার আসি। যাই হোক আজকে ঈদের রজনীতে তোমরা আসছো, আমি আসলে চিন্তা করি নাই যে তোমরা এত কষ্ট করে আসবা। যাই হোক বক বক শুনতেছো, যদিও কথাগুলো তোমাদের লাইফের এক্সপিরিয়েন্স বা কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। আচ্ছা, তো যেখানে ছিলাম আর কি, তো যে আনিকা তুমি কি ওই যে এই যে গিফট টিপ দিছো বাচ্চাদেরকে, ওই যে প্যাকিং করে বকশিস দিছো? তাই আমি হচ্ছে, আমি বলি আমি কিছুটা অর্ধেক প্যাকিং করে রাখছি, এখন আজকে রাত্রে আবার অর্ধেক, আমি মাত্র বাসায় আসলাম একটু আগে। ও আচ্ছা আচ্ছা, তো এত কষ্ট করে ক্লাসে না আসলেও সমস্যা হইতো না, ক্লাস তো রেকর্ড চলতেছে, রেকর্ডটা দেখতে পারতে পরে, তুমি তো এমনিতে না ব্যস্ত। না না স্যার, সমস্যা নেই, আমি চিন্তা করলাম যে দেখি সবার সাথে একটু কথা টথা বললে আসি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেকদিন তো ক্লাস টাস করতে পারিনি ব্যস্ততার কারণে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই, আজকেও তেমন কোনো ক্লাস নিচ্ছি না, তবে লাইফের এক্সপিরিয়েন্সের একটা ক্লাস নিচ্ছি, যে হ্যাঁ তোমাদের লাইফে এই কাজগুলো করতে হবে। আচ্ছা স্যার, ওকে সমস্যা নেই। ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, থ্যাংক ইউ জয়েন করছো। তো আমরা ওই যে এতক্ষণ তো যে বকবক করতেছিলাম 2 নাম্বার পয়েন্টের কথা বলতেছিলাম। তো 2 নাম্বার পয়েন্টটা বলার আগে যে তোমাকে বললাম, আনিকাও খেয়াল রাখো, এই যে বললাম যে হ্যাঁ আগামীকাল তোমার এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, প্রিয় সাবজেক্ট, তুমি যেই সাবজেক্টে সারা বছর প্ল্যান করছো যে হ্যাঁ আমি এই সাবজেক্টে এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবো বা 100 আমি 100ই পাবো, কারণ আমার এতটা ভালো লাগে সাবজেক্ট, আমি এই সাবজেক্ট নারী বুড়ি সব ভালো করে পড়ছি, এমসিকিউ সিকিউ সংক্ষিপ্ত ক খ একেবারে যা কিছু আছে সব কিছু পড়ছি। কিন্তু পরীক্ষার হলে গিয়া কি ঘটলো, পরীক্ষার হলে যখন আমি প্রশ্নটা হাতে পাইলাম, আমার আর কোনো কিছুই মনে নাই, না কোনো ক মনে আছে, না কোনো খ মনে আছে, না কোনো অঙ্ক মনে আছে, এমসিকিউ মনে নাই, কিচ্ছু মনে নাই। এখন যদি এটা হইয়া যায় তোমার লাইফে, এরকম কি একটা ঘটনা ঘইটা যায়, এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি বলো তো
এই তোমার পরীক্ষাটায় তুমি কি পাশ করবা? তুমি কিছু লিখতে পারবা? একটু আমাকে জানাও যে তুমি কি ওই মুহূর্তে কিছু লিখতে পারবা, একটা অক্ষর লিখতে পারবা? স্যার, কিছু পারি বা না পারি ওখানে মরা কান্না আমি শুরু করে দেবো। যাই হোক, এই যে এইবার একটা কথা বলছো যে কিছু পারো বা না করো কান্না করে দিবা, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, এটাই বাস্তব। যদি তুমি দেখো, হ্যাঁ আমার প্রিয় সাবজেক্টের পরীক্ষা, এত ভালো করে প্রিপারেশন নেওয়ার পরেও পরীক্ষা হলে গিয়ে আমার কিচ্ছু মনে নাই, তো আমি কিন্তু ওই সময় একটা লাইনও লিখতে পারবো না, একটা বাক্যও লিখতে পারবো না। আমি কারো কাছ থেকে দেখে লিখবো তারও কোনো সুযোগ নাই, কারণ এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা গার্ড প্রচণ্ড করা হয়। আর বর্তমানে যে শিক্ষা পদ্ধতি আরও কঠিন হয়েছে, সিরিয়াসলি বলতেছি। আগে দেখা দেখি করার সুযোগ ছিল, নকল করার সুযোগ ছিল, এখন বর্তমানে সেটা নাই। অনেক চ্যালেঞ্জিং মুহূর্ত তোমাদের সামনে। তো এখন কিন্তু তোমরা চাইলেও সে নকল করে লিখতে পারবা না, দেখা দেখি করার সুযোগ পাবা না, তোমাকে নিজ থেকে লিখতে হবে। এটা একবারে বাস্তবতা বলতেছি। অনেকে বলবা স্যার আপনি তো বুংবাং বলতেছেন, এগুলো কিছুই হবো না, পরীক্ষার সময় তো সবাই দেখাই লিখবো। আসলে না, এগুলো আমাদের সময়কালে হয়েছিল, আমাদের সময়কালেও পরীক্ষা গাঢ় ছিল, এখন তো আরো কঠিন হচ্ছে। তোমরা যদি বিশ্বাস না করো আমার কথা মিলিয়ে নিও, বিগত ব্যাচে বড় ভাই আপুদের সাথে বইলো তাদের পরীক্ষা হলে গাইড কেমন হয়েছে, দেখবা তারা একবারে এমন কথা বলবে, তুমি ওই জায়গার মধ্যেই ভয় কাঁপতে থাকবা যে হ্যাঁ এত কঠিন পরীক্ষা হয় বা গার্ড হয়, এত কড়াকড়ি গার্ড হয়, এটা সত্যি সত্যি অনেকটাই চ্যালেঞ্জিং। হ্যাঁ তোমাদের আবার তো যে হেলিকপ্টার মিলন আসবে যাই হোক, তোমাদের এখন তোমার হেলিকপ্টার মিলন যে ইয়ার আছে শিক্ষামন্ত্রী, তো তোমাদের তো ভয়াবহ অবস্থা আরো করুন, তোমাদের তো আরো মানে ইয়া হতে হবে, সতর্ক থাকতে হবে লেখাপড়ার প্রতি, যাতে কোনোভাবেই মানে দেখা লিখতে হবে এরকম যদি অবস্থা না হয়। খুবই মারাত্মক বিষয় তোমাদের সামনে উপস্থিত হচ্ছে, সামনে খেয়াল রাখবা। এখন কথা হচ্ছে যে হ্যাঁ স্যার, একটা কথা কই। হ্যাঁ বলো, কথা বলো। স্যার, আপনি যে কথা কইলেন, এখন আমি সারা ডিপার্টমেন্ট থাকবো পড়ালেখা লইয়া, যেমনে পড়ালেখা করতেছি, আর যদি এরকম করে পরীক্ষা হয় তাহলে আমি নগদ ফেল করবো, আমি শিওর। না না আমার যে অবস্থা, শোনো করুণ অবস্থা। এখন তো তোমার অবস্থা ওরকমই হচ্ছে যে হ্যাঁ এখন একটু চাপের মধ্যে আসো, এই জন্য একটু পড়ালেখা থেকে বিচ্ছিন্ন, এটা সমস্যা নাই। এই মানে কয়েকদিন পর তোমার লেখাপড়ার প্রতি এমনি অ্যাটেনশন চলে আসবে, এবং তুমি তোমার যে কাজ এর জন্য তুমি এখন পারতেছো না, কয়েকদিন পর এমনি তোমার কাজটাকে তুমি শিথিল করবা, তুমি কাজটাকে কাজের জায়গায় রেখা লেখাপড়ার জায়গায় রেখা পড়া শুরু করবা। এটা সিরিয়াসলি বলতেছি, এখন টেনশন নিও না, এখন যে বাসে চলো আস্তে আস্তে তুমি কাম ব্যাক করবে, এটা সমস্যা নেই, ঠিক আছে? ভয় পেলে চলবে না, ভয় পেলে তো শেষ। একটু চেষ্টা করতে হবে আত্মবিশ্বাসী হওয়ার জন্য। স্যার বান্ধবীরা বলে মিলেনকে আল্লাহ আচ্ছা যাই হোক, আসলে এটা মানুষের বলা উচিত না। এখন কথা হচ্ছে তোমরা যদি পারো, একটা কথা বলি শোনো, আচ্ছা হ্যাঁ আমিন, তোমাদের একটা কথা বলি, তোমরা যদি পারো তোমাদের কে ঠেকাবে? একটা কথা আছে না, কথাটা সত্যি যে রাখে আল্লাহ মারে কে। আমাদের প্রিয় নবী যে নাম জানি কি, মুসা আলাহিসাল্লাম, হ্যাঁ তার লাইফের একটা ঘটনা যে ফেরাউনের ঘরে যখন তিনি আসছিল, তো তার ঘরে লালিত পালিত হচ্ছিল, তো আল্লাহ তালা তাকে রাখছে, সে অবস্থাতেই ভালো রাখছে, তো আল্লাহ তালা যদি ভালো রাখে কে ঠেকাবে? তো তুমি চিন্তা করো যে তোমার সাথে আর কেউ না থাকুক, আল্লাহ তালা আছে, তো আল্লাহ তালা তোমার সাথে আছে, তো পরীক্ষার সিস্টেম কঠিন হোক, হেলিকপ্টার মিলন আসুক নাকি রকেট মিলন আসুক, কোনো দেখার বিষয় না, তুমি পারলেই হইল, পরীক্ষার প্রশ্ন লিখতে পারলেই হইল, তোমাকে কে ঠেকাবে? এ প্লাস কে ঠেকাবে? তোমার কেউ ঠেকাবে না। মানে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি ওই ফুস দিন শেষে যতই মোটিভেশন দিই লাভ নেই। তো একটু আত্মবিশ্বাসী হও, যতই সমস্যা থাকুক আস্তে আস্তে সমস্যাগুলো কামব্যাক করতে পারবা। এখন টেনশন নিও না, সামনের দিনগুলোর জন্য টেনশন করো। এখন মানে যেই সময়গুলো চলে গেছে সেগুলো নিয়ে চিন্তা না করে নিজের অভ্যাসটা পরিবর্তন করো, যে আমাকে এমনি পড়লে হইব না, এমনি পড়লে আমি পাশ করবো না, আমাকে পাশ করার জন্য হইলে পড়তে হবে। আমার কাজের জন্য আমার কাজের ক্ষেত্রে কাজের সময় দিব, লেখাপড়ার ক্ষেত্রে লেখাপড়ার সময় দিব। লেখাপড়া বাদ দিয়ে কাজ সময় দিলে কিন্তু লেখাপড়া হবে না, কাজ ঠিকই হবে, দিন শেষে লেখাপড়ায় যাবে গোল্লায়। কথা কি বুঝছো? আমি যেটা বললাম, আনিকা একটু আমাকে জানাও বুঝতে পারছো কি? তোমার যেহেতু এখন একটু কনফিউজ আছে, এখন যেহেতু তোমার অবস্থা এরকম, তুমি কি বুঝছো কিনা? মেসেজটা পাইছো? হ্যাঁ স্যার, এবার বুঝছি। ওকে, তো ওই যে কাজের, জি স্যার। হ্যাঁ কাজের সময়টা কাজে দিবা, লেখাপড়ার সময়টা লেখাপড়ায় দিবা, মানে ভাগ করবা 24 ঘন্টা। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ 24 ঘন্টাকে তুমি 12 ঘন্টা লেখাপড়া দাও, 12 ঘন্টায় কাজে দাও, সমস্যা নাই, অর্ধেক অর্ধেক করো, কোনো সমস্যা নাই। কাজ স্যার, আমি ঘুমাবো কখন, খাবো কখন? আরে কথার কথা এটা বললাম। কোনো কথা স্যার? আচ্ছা, কখন আপনারাই
কি 12 ঘন্টা পড়ছেন? আপনারা হুদ্দে এডি কোন, আপনারা নিজেরাও পড়েননি। না না, আমি তো একটা এক্সাম্পল দিলাম, লাইক ইজ এক্সাম্পল, যে 12 ঘন্টা কাজ করো। না স্যার, এমন এমন ঘুমচং এক্সাম্পল দিয়েন না, পরে আমি না খাওয়া ছাইটা পরে পড়ালা শুরু করুন, পরে হসপিটাল দিয়ে ভর্তি হয়ে যাবো, এমনি অজ্ঞান মজ্ঞান হয়ে যাই। বুঝছি। যাক, আমি এটা দুষ্টামি করলাম আর কি, সমস্যা নাই। তবে ওটা কি 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাবা, আর বাকি যে কয়েক ঘন্টা থাকবে অর্ধেক কাজে দিবে, অর্ধেক হচ্ছে গিয়ে তোমার এর মধ্যে নামাজ, খাওয়া দাওয়া আছে, সবকিছুই করবা আর কি। ওকে, আচ্ছা যাক, এখন কথা হচ্ছে জি আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, বলছো কুশল। এখন মূল পয়েন্ট আসে, যে 2 নম্বর কথা বলতে বলতে কতক্ষণ বক বক করছি। এখন দেখো, তো ওই যে যেটা বললাম আর কি, যে আমরা যদি লাস্ট অফ অল যদি ওই মুহূর্তে আমরা যদি কোনো কিছু মনে রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা কিছু লিখতে পারবো না। তো এখন এই 2 নম্বর কথাটা আসলে কি? হ্যাঁ, সর্বোচ্চ 2 ঘন্টা পড়ে, আচ্ছা পড়ো, সমস্যা নেই, পড়তে পারবা, সমস্যা নেই। এখন বলি, এতক্ষণ বক বক করার পর আমি যে কথা তোমাদের সামনে আনতেছি, 2 নম্বর পয়েন্টে দেখাও, তাকাও। তুমি সবসময় খেয়াল রাখবে একটা কথা, 2 নম্বর কথা হচ্ছে এটাই। এই কথাটা যদি তুমি একবার ফিল করো যে এই কথাটা আসলে আমি কি বলছি, তাহলে বুঝতে পারবা যে কথাটার গভীরতা কতটুকু। আমি জাস্ট তোমাকে একটু জুমটা ঠিক করে দেখাচ্ছি। 2 নম্বর পয়েন্ট আমি কি বলছি আসলে, 2 নম্বর পয়েন্টে দেখা যাচ্ছে না ভালো করে, আমি একটু দেখাই, একটু ওয়েট করো। হ্যাঁ, এটা ঠিকঠাক করে দেখাচ্ছি, একটু সময় দাও। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। এখন তুমি একটু বলো তো 2 নং পয়েন্ট আমি কি লিখছি। এই যে, হ্যাঁ, এখন একজন বলো কি লিখছি আমি। আমি যতটুকু পড়বো মনে রাখার জন্য পড়বো। হ্যাঁ, চমৎকার, দুর্দান্ত তো দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এই লাইনটাই হচ্ছে লিখে রাখতে পারো তোমার লাইফের সবচেয়ে পাওয়ারফুল একটা লাইন। আমি যতটুকু পড়বো মনে রাখার জন্য পড়বো। এখন এই যে লাইনটা আমি বললাম, তুমি যতটুকু পড়বে, এখন যতটুকু বলতে কত ঘন্টা, এটা কোনো বিষয় না। কত ঘন্টা, কত মিনিট, কোনো বিষয়ই না। কত মিনিট, কত সেকেন্ড, কোনো সেকেন্ডও না। তোমার পক্ষে যতটুকু পড়া সম্ভব, তোমার পক্ষে যত সেকেন্ড পড়া সম্ভব, যত মিনিট পড়া সম্ভব, যত ঘন্টা পড়া সম্ভব, তুমি যতটুকুই পড়বা, অবশ্যই কি করবা, মনে রাখার জন্য পড়বা। কেন? ওই যে একটু আগে উদাহরণ দিলাম, তোমার প্রিয় সাবজেক্টের পরীক্ষা, তোমার কোনো কিছুই মনে নাই, তুমি ফেল করবা, পাস দূরের কথা, এ প্লাস দূরের কথা, ফেল করবা ডাইরেক্ট। তো কি লাভ হলো সারা বছর পড়া? কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয় নাই। দিন শেষে তো খাতায় লিখতেই পারবা না, পরীক্ষা খাতা 0 পাবা। তো এত বছর পড়াটা কি লাভ হলো? পড়ছো, নিজের সময় দিয়েছো, সময় ব্যয় করছো, সময় নষ্ট হয়েছে, কলম কিনছো, খাতা কিনছো, টাকা নষ্ট হয়েছে, এবং নিজে কষ্ট করে পড়ছো, এই কষ্টটাও বৃথা গেছে। লাভ হয়েছে কিছু? কোনো লাভ হয় নাই। কেন হয় নাই? ওই যে মনে নাই, কিছুই মনে নাই। একটা অঙ্ক করতে গেছো পরীক্ষার সময়, সূত্র ভুলে গেছো, অঙ্ক কি আর হইব না, 0। তো এত কষ্ট করে সারা বছর অঙ্ক করে লাভ হইল কি? দিন শেষে তোমার তো মনেই থাকলো না। আমার কথা কি বুঝছো আমি কি বুঝাইছি? এখন এই লাইনটা কতটা গভীর এখন বুঝতেছো? জি স্যার, তাও কনফিউশন আছে। হ্যাঁ, কনফিউশন। বলো কি কনফিউশন? মানে মানে এই বাক্যের মধ্যে কনফিউশন, নাকি অন্য জায়গার প্রশ্ন? জি স্যার। স্যার আবার একটু বুঝায় দেন। আচ্ছা, আবার একটু বুঝাই দিব। হ্যাঁ, কথা ঠিক আছে, এটার মধ্যে একটু কনফিউশন আছে, আমি পুরোপুরি ক্লিয়ার ওরকমভাবে করি নাই। কথাটা হচ্ছে কি, এখন তুমি যে পড়বা, হ্যাঁ, তুমি যতটুকু পড়বা মনে রাখার জন্য পড়বা। এখন মনে রাখার জন্য মানুষ কেমনে পড়ে? তোমরা কিন্তু যখন সাধারণ জ্ঞান পড়ছিলা, যখন তোমরা যে অ্যাডমিশনের পরীক্ষা দিতা, অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলা বা কিছু কিছু নাও, সাধারণ জ্ঞান পড়ার সময় দেখো যে কিছু কিছু ছন্দ তোমাদের পড়ায়, যে ছন্দগুলো মনে রাখতে পারলেই মূল মূল পয়েন্টগুলো তোমার অটোমেটিকলি মনে আসা পড়বে। যেমন আমরা একটা ছন্দ শিখছিলাম, যে তোমার ওই ইতিহাসের ধারাবাহিকতা কার পরে কাকে আসে, যে তোমার হচ্ছে গিয়ে ওই যে আকবর, সম্রাট আকবর, তারপর হচ্ছে বাবর, তারপর হচ্ছে গিয়ে তার পুত্র, তার বাবা, এরকম একটা ইয়া ছিল। এরকম একটা ইয়ে ছিল না, সিকোয়েন্স ছিল না, যে কার বংশের পর কে আসে, এরকম পড়ছিলা আর্টসে যারা আসো, আমি তো সঠিক জানি না। হ্যাঁ। আচ্ছা, এটার কোনো ছন্দ পড়ছিলা? এটা মনে রাখা কোনো ছন্দ পড়ছিলা? না, আমাদের ওইভাবে কোনো শিখায়নি কিছু। আচ্ছা, এটা একটা ছন্দ আছে, বুঝছো? ছন্দটা এরকম ছিল যে বাবার আবার হইল জ্বর, সারিল ওষুধ, এরকম একটা ছন্দ ছিল। এই ছন্দের মধ্যে
মানে ইতিহাসের মধ্যে যত প্রজন্ম আছে, একবারে শুরু থেকে শেষ করে যত প্রজন্ম আছে সবগুলো প্রজন্ম মনে রাখার টেকনিক। এই যে মনে রাখার টেকনিক, তোমাকে টেকনিকগুলো পড়তে হবে। সেই টেকনিকগুলো পড়লে মূল যেই কথাগুলো তোমার পড়া উচিত সেগুলো মুখস্থ হয়ে যাবে। আমি যতটুকু পড়বো, তুমি তো মেন বই পড়বা। এখন মেন বই তো এত ইতিহাস, এত সাল, এত বংশ পরিচয় মনে রাখা সম্ভব না। তো মনে রাখার জন্য কেমনে পড়বা, তোমাকে ওই টেকনিকগুলো পড়তে হবে, কিছু ছন্দ পড়তে হবে, যে ছন্দগুলো পড়লে মূল কথাগুলো অটোমেটিকলি মুখস্থ চলে আসে। যেমন আমি তোমাদের যদি বুঝাই, এটা ইজিলি বুঝতে পারবা যে আমরা যে আসমানি যে রং আছে না, 7টা রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, লাল, হলুদ, এই 7টা রং পড়ছি না, তোমাদের মনে আছে না? এই যে 9 পড়ে আসছো, কথা কি বুঝতেছো আমার? আরিফা, ইভা, মুনতাসির, তোমাকে জানাইও। এখন এটার 7টার যে সংক্ষিপ্ত একটা ছন্দ আছে, সেই ছন্দটা কি তোমার মনে আছে বা কারো মনে আছে কি? আসমানি 7টা রং। হ্যাঁ বলো বলো, আবার বল। না স্যার মনে নেই। আচ্ছা মনে নাই, এই ছন্দটা বলি, দেখো মনে পড়ে কিনা। বেনি আ সহকলা, বেনি আ সহকলা, মনে পড়ে? শুনো নাই? বিজ্ঞান বইটা না ছিল, তো স্যার, এটাও শুনো নাই কা? এটা কি জেনারেল বিজ্ঞান বই ছিল? হ্যাঁ হ্যাঁ, জেনারেল বিজ্ঞান বইতেও তো ছিল বেনিয়া সহকলা, এটাও পড়ো নাই? না। আচ্ছা তাহলে এটা না পড়লে তো বোঝানো কষ্টকর। আচ্ছা বলি, বেনিয়া সহকলা এটা হচ্ছে ছন্দ। বেতে বেগুনি, নিতে নীল, সরাতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লতে লাল, এই 7টা রং। দেখো এবার টেকনিক বুঝছো কিনা। বেনিয়া সহকলা সংক্ষিপ্ত নাম, এই নামটা সবারই মুখে মুখে আছে। বেনিয়া সহকলা, বেতে বেগুনি রং, নিতে নীল রং, তারপর হচ্ছে আতে আসমানি রং, তারপর হচ্ছে শতে সবুজ রং, হতে হলুদ রং, লতে লাল রং, এই 7টা রং সংক্ষেপে মনে রাখার টেকনিক হচ্ছে বেনিয়া সহকলা। বেনিয়া সহকলা মনে রাখতে পারলে 7টা রং অটোমেটিক তোমার মুখ থেকে বের হয়ে যাবে, তোমাকে আর কষ্ট করে মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে মনে রাখার জন্য পড়া। মেন পড়া তুমি যাই পড়বা তোমাকে ছন্দ দিয়ে মনে রাখতে হবে, তাহলে তুমি মনে রাখতে পারবা। কথা কি বুঝছো? কিছুটা হলো কি বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো আমি যা বললাম? স্যার বুঝছি। এখন এই যে বেনিয়া সহকলা কথাটা হয়তো তোমাদের মনে নাই, থাকলে তোমরা বুঝতে পারতা যে হ্যাঁ, মনে রাখার জন্য পড়ার জন্য তোমাকে টেকনিক ফলো করতে হবে। অর্থাৎ তোমার পড়ার স্টাইলটা তোমাকে চিন্তা করতে হবে যে তুমি যেই স্টাইলে পড়তেছো সেই স্টাইল তোমার মনে থাকে নাকি থাকে না, এটা তোমাকে গেস করা শিখতে হবে। এখন তুমি বলবা স্যার আমি যেমনে পড়ি সেমনে তো মনে থাকে না, তাহলে আমি কেমনে মনে রাখবো? এটা তোমাকে খুঁজে বের করতে হবে, তোমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে হবে, স্যার ম্যাডামদেরকে বলতে হবে স্যার ম্যাডাম আমরা তো এভাবে পড়তেছি, আমার মনে থাকে না, আমাকে মনে রাখার টেকনিক শেখান। এই মনে রাখার জন্য টেকনিক তোমাকে আবিষ্কার করতে হবে, বা তুমি কারো গাইডলাইন ফলো করে তারটা ফলো করে মনে রাখবা, বা যে কোনো উপায় তোমাকে মনে রাখতে হবে। এখন মনে রাখার জন্য তোমাকে নিজেকে খুঁজে খুঁজে বের করতে হবে। এটা তো আমি এখন এই মুহূর্তে শেখাতে পারবো না। এটা শেখানোর জন্য তোমার মাসের পর মাস, দিনের পর দিন, দেখা যাবে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করতে হবে যে একটা টপিক কতটা কমপ্লেক্স, সেটাকে মনে রাখার টেকনিকগুলো কী কী তোমাকে খুঁজে বের করতে হবে। তো এগুলো তারাই পারে যারা পরিশ্রম করে বইটা পড়ে, মনোযোগ দিয়া বই পড়ে খুঁজে বের করে। অনেক সময় মানুষ কি করে, সূত্র আবিষ্কার করে, মনে রাখার টেকনিক আবিষ্কার করে। আমিও অনেক সময় যখন পড়াইছিলাম ছোট ছোট টেকনিকগুলো আবিষ্কার করছিলাম, বের করছিলাম, বাচ্চাদের পড়াইছি, বাচ্চারা ওয়াও হয়ে গেছে যে স্যার এত সুন্দর করে বোঝানো সম্ভব বা এত সুন্দর করে মনে রাখা সম্ভব, আগে তো জানতাম না। তখন তারা অবাক হয়ে গেছিল যে হ্যাঁ আসলেই মনে রাখার জন্য পড়লে পড়াটা পানি ভাত, একবার পানি ভাত হয়ে যায়। তখন আর তেমন কষ্টই হয় না, পরীক্ষার সময় ফুরফোরাভাবে তুমি লিখবা, শুধু প্রশ্ন দেখবার লিখবা, প্রশ্ন দেখবার লিখবা, কোনো প্যারা নেই, চিল। এ হচ্ছে বিষয়, যতটুকু পড়বা মনে রাখার জন্য পড়বা। আর তোমাকে এত গাদার খাটনি করতে হবে না, ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বই থাকবা, কোনো পড়া মনোযোগ আসতেছে না, পড়বা পড়বা পড়ে মনোযোগ আসতেছে না, দরকার নেই, ফালায় দাও, প্রয়োজনীয় ঘোরাঘুরি করে আসো, দরকার নেই পড়ার। কারণ কি, ওই যতটুকু পড়বা তোমার সময় নষ্ট হবে, লাভ নাই, দিন শেষে কিছু মনে থাকবে না। যা পড়বা মনে রাখার জন্য পড়বা, যতটুকু পড়বা যেভাবেই পড়ো মনে রাখার জন্য পড়তে হবে, পড়লেই দিন শেষে তোমার কাজে লাগবে। কারণ যদি তুমি মনে রাখতে পারো পরীক্ষা লিখতে পারবা, কিছু হলে লিখতে পারবা। তোমার যদি ঘটনা সম্পূর্ণ মনে নাও থাকে, সারাংশ মনে থাকলে তুমি লিখতে পারবা, তোমাকে একটা নাম্বার দেওয়া হবে। কিন্তু যদি তুমি কিছুই না লিখতে পারো বা যদি ভুংবাং লিখে দাও, নাম্বার তো পাবা না, নেগেটিভ নাম্বারও পেতে পারো। যদিও নেগেটিভ মার্ক দেয় না,
নেগেটিভ নাম্বার যদি দেওয়ার সুযোগ থাকে তোমাকে তাও দিবে, কারণ তুমি লিখছো বুংবাং বা সঠিক লেখো নাই। তো এই জন্য সিরিয়াসলি বলতেছি, যতটুকু পড়বেন মনে রাখার জন্য পড়েন। আর যদি তোমার এই লাইনটা বুঝতে সমস্যা হয়, আমি তোমাকে এই লাইনটা দিনের পর দিন বুঝাবো, মাসের পর মাস বুঝাবো। এখন এই লাইনটা বুঝবে না, এটা আমি জানি। এই লাইনটা বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। এই লাইনটা বুঝতে হলে তোমাকে সময় লাগবে, কারণ এই লাইনটা তো আসলে এত সহজ লাইন না, এটা অনেকটা মারাত্মক লাইন। আমি তোমাদের বলছি না, এই লাইনটা বলার আগে আমি এত লম্বা একটা কথা বলছি, কেন বলছি? এই লাইনটার গভীরতা অনেক বড়, এই লাইনের গভীরতা অর্থ অনেক বড়। এই জন্য এই লাইনটা বলার আগে এত এত ইতিহাস জানাইছি, দেন তোমাকে আমি এই লাইনটা পড়াইছি। তো আশা করি ব্যাপারটা বুঝছো, কিছুটা হলো আন্দাজ করতে পারছো যে এই লাইনটা কতটা ভয়ঙ্কর লাইন। ওকে, যাক, আমি আর বেশি লং করব না, আমার একটু অংশ আছে, আমি আলোচনা করে শেষ করে দিব। তো যেটা বলতেছি, পরবর্তী অংশটা মনে রাখবা যে আমরা যেই প্রবলেমগুলো ফেস করি, প্রতিদিন আমাদের কিছু কিছু প্রবলেম বের হয়। তোমাদের গ্রুপ সাবজেক্টে বা ইংরেজি বাংলা আইসিটি কিছু প্রবলেম এগুলো বের হবে। এই প্রবলেমগুলো তুমি ডেলি সলভ করবা। ডেলি সলভ যদি না করো, তোমার প্রবলেমগুলো জমা হয়ে যাবে, পরবর্তীতে তুমি আর প্রবলেমগুলো সলভ করতে পারবা না, পরবর্তীতে শেখাও হবে না, পরীক্ষা আসলে পারবাও না। আমি আবার বলতেছি, তুমি যেগুলো পড়বা, সাপোজ একটা অঙ্ক করতে গেছো, অঙ্কটা পারো নাই, এই অঙ্কটা তোমার একটা সমস্যা, এখন এই সমস্যা তোমাকে সমাধান করতে হবে ওই দিনই, অন্য দিন নয়। এখন ওই সমস্যা তুমি কেন সমাধান করবা? তোমাকে যে পড়ায়, তুমি যার কাছে পড়ো, অফলাইনে পড়ো অনলাইনে পড়ো, তার কাছে বলবা যে স্যার বা ম্যাম, আমার তো এই অঙ্কটা হইতেছে না, বা আমি এই টপিকটা বুঝতেছি না, বা এই সেন্টেন্সটার উত্তর এমনি হইল কেন, আমি তো বুঝতেছি না, বা এই বাংলার অর্থটা এরকম কেন, বা আইসিটির এই অংশটা কেন এরকমভাবে হইলো, আমি তো পারতেছি না, আমাকে একটু হেল্প করেন। তো ঠিক ওই দিনই তোমার স্যার বা ম্যাম তোমাকে হেল্প করে দিবে, তোমাকে ওই সমস্যাটার সমাধান করে দিবে, ব্যাস তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আমি যে কথাটা বলছি বুঝতে পারছো? এই লাইনটার অর্থ বুঝতে পারছো কি? প্রতিদিন তোমার প্রবলেম ফেস হবে, যা পড়বা কিছু না কিছু প্রবলেম তোমার বের হবে, সেই প্রবলেমগুলো ডেইলি তোমাকে সলভ করতে হবে। এখন তুমি নিজে পারলে ভালো, না পারলে সিনিয়র, জুনিয়র, জুনিয়র না সিনিয়র, যাই হোক জুনিয়রও হইতে পারে, সিনিয়র জুনিয়র স্যার ম্যাম প্রত্যেকের কাছ থেকে ডেইলি সলভ করে নিবা, তাহলেই তোমার সিলেবাস কমপ্লিট। লাইনটা কি বুঝতে পারছো? এই যে এই লাইনটা বুঝছো কিনা আমাকে জানাও। জি স্যার, বুঝছি। তাহলে কিন্তু এটা ডেইলি করতে হবে, হ্যাঁ, একদিনের প্রবলেম আরেকদিন সলভ করলে হবে না, ডেইলি করতে হবে। ওকে, বাকিরা যারা আছো, বাকিদের রেসপন্স আমি পাচ্ছি না। আরিফ, তারপর হচ্ছে মুনতাসির, তোমরা রেসপন্স করো, তোমরা কি বুঝছো এই লাইনটা? তোমাকে জানাইও। আচ্ছা মুনতাসির, ওকে, থ্যাংক ইউ। লাস্ট অফ অল, হ্যাঁ, আজকের এই ক্লাসের লাস্ট অফ অল যে পয়েন্টটা দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে গিয়ে, আমি যেহেতু তোমাদেরকে ব্যক্তিগতভাবে পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি, তো আমি এই জন্য 3 নাম্বার পয়েন্টটা তোমাদের জন্য আলাদা করে তৈরি করছি। এই 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, তোমরা যে ডেইলি পড়বা না, সে পড়াগুলো আমাকে একটু জমা দিবা। তো 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, প্রতিদিন রাত 12টার মধ্যে মোহাম্মদ ইমরান স্যারকে প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন জমা দেওয়ার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। এখন এটা যে শুধু আমাকেই দিবে এরকম না, তুমি যদি অফলাইনে কোনো স্যার বা ম্যাডামের সাথে সংস্পর্শে থাকো বা কমিউনিকেশনে রাখো, যে হ্যাঁ স্যার ম্যাম, আপনি আমার প্রত্যেক দিনের পড়াগুলো একটু চেক করবেন, আমার সাথে আপনার একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকলে ভালো হয়। কারণ কি, আমি প্রতিদিন যতটুকু পড়ি আপনি যদি চেক করেন, তাহলে আমার সুবিধা হবে সিলেবাস কমপ্লিট করতে। যদি এমন স্যার ম্যাডাম থেকে থাকে অফলাইনে বা অনলাইনে, অবশ্যই তার সাথে কমিউনিকেশন করবা, অবশ্যই তার সাথে ডিল করবা যে স্যার বা ম্যাম, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমি প্রত্যেক দিন আপনার কাছে পড়াগুলো জমা দিব, আপনি একটু চেক করবেন যে হ্যাঁ আমি পড়াগুলো জমা দিয়েছি ঠিক মতো নাকি দেই নাই। এতটুকু করলেই হয়ে যাবে, তাহলে আমার সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন এটা জমা দেওয়ার সিস্টেম আমি তোমাকে বলি, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে, তুমি একটা সুন্দর এরকমভাবে চার্ট তৈরি করবা, আমি দেখা দিচ্ছি, হ্যাঁ একটু খেয়াল রেখো। এরকমভাবে চার্ট, মনে করো আজকে হচ্ছে 20 তারিখ, 20 মার্চ 2026, আগামী এক সপ্তাহ একটা চার্ট তৈরি করবা। বিষয় লিখবা গ্রুপ সাবজেক্ট 1, 2, 3, 4 এবং ইংরেজি বাংলা আইসিটি 7টা সাবজেক্ট। সায়েন্সে হলে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি বাংলা আইসিটি। কমার্সে হলে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যবসা, সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, ইংরেজি বাংলা আইসিটি। আর্টসে হলে আর্টসের যে 4টা সাবজেক্ট তোমার আছে, পরিনীতি, ইতিহাস, তারপর হচ্ছে গিয়ে সমাজকর্ম, অর্থনীতি, বা যেই সাবজেক্টগুলো তোমার আছে। তো 4টা সাবজেক্ট লেখার পরে বাকি 3টা সাবজেক্ট লিখবা, 7টা সাবজেক্ট। এবার তারিখ দিবা 20, 21, 22, 23, 24, 25, 26, 7 দিনের একটা চার্ট তৈরি করবা। আজকে 20 তারিখ, তুমি কোন কোন বিষয় পড়ছো, তুমি কি পরিণীতি পড়ছো, লিখছো, হ্যাঁ টিক দিবা, এই যে টিক দিচ্ছি, আমি টিক দিছি,
তুমি কি যে ইতিহাস পড়ছো লিখছো? হ্যাঁ পড়ছি লিখছি, টিক দিছি। তুমি কি এই এই কি জানি বলে এটাকে, অর্থনীতি পড়ছো লিখছো? হ্যাঁ পড়ছি লিখছি, টিক দিছি। তুমি কি যুক্তিবিদ্যা পড়ছো লিখছো? হ্যাঁ পড়ছি, টিক দিছি। তুমি কি ইংরেজি পড়ছো? না ইংরেজি আমি পড়তে পারিনি, ক্রস দিলাম। তুমি কি বাংলা পড়ছো? না বাংলাও পড়তে পারিনি, ক্রস দিলাম। তুমি কি আইসিটি পড়ছো? হ্যাঁ আইসিটি পড়ছি, লিখছি, হ্যাঁ আইসিটি টিক দিলাম। তার মানে কি একদিনে তুমি এই 7টা সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ছো আর লিখছো সেগুলো টিক দিবা, আর যেগুলো পড়তে পারো না লিখতে পারো না ক্রস দিবা। আর এটা ছবি তুলে প্রত্যেক দিন স্যার বা ম্যাডামকে পাঠাবা। উনি দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ তোমার এই বিগত 1 সপ্তাহে কোন কোন সাবজেক্টগুলো ভালো পড়া হয়েছে, কোন সাবজেক্টগুলো পড়া হয় নাই। এবং যদি সে দেখে যে হ্যাঁ প্রতিদিনের টিক দেওয়ার পর বুঝতে পারবে যে হ্যাঁ 1 সপ্তাহ পর তোমাকে একটা সাজেশন দিবে যে হ্যাঁ তুমি আগামী সপ্তাহে এই সাবজেক্টগুলোকে একটু বেশি সময় দিবা, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা সময় দিয়ে পড়বা, কারণ এই সাবজেক্টগুলো তোমার কম পড়া হয়েছে। আর বাকি সাবজেক্টগুলো তুমি আগের মতো সময় দিয়ে পড়লেও সমস্যা নেই। মানে প্রত্যেকটা সপ্তাহে তোমার যদি একটা চার্ট দেওয়া থাকে স্যার ম্যাডামদের কাছে, তাহলে তারা তোমাকে পরের সপ্তাহে পড়ার রুটিনটা জানা দিতে পারবে, বা পরের সপ্তাহে পড়ার প্ল্যানটা বলতে পারবে যে হ্যাঁ পরের সপ্তাহে তোমার এই সাবজেক্টগুলো কম পড়লেও সমস্যা নাই, এই সাবজেক্টগুলো বেশি পড়তে হবে, তাহলে সিলেবাস কমপ্লিট হবে, বা এই সাবজেক্টগুলো আরও জোর দিয়ে পড়তে হবে, তাহলে সিলেবাস কমপ্লিট হবে। মানে সিলেবাস কমপ্লিট করার জন্যই একটা ফ্লো চার্ট তোমাকে প্রত্যেকটা সপ্তাহে স্যার ম্যাডামকে দেখাইতে হবে। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে একটু জানাইও। মুনতাসির, ইভা, আমি যেটা বললাম বুঝতে পেরেছো কিনা আমাকে জানাইও। শুনতেছো আমার কথা? জি বুঝতে পারছি। ওকে জি বুঝতে পারছি। ওকে, এখন এভাবে করে করে যদি সাপোজ লাস্টের দিন সাপোজ দেখা গেলো তুমি সবগুলোই পড়তে পারছো, তো টিক দিবা, জাস্ট টিক দিলেই হয়ে যাবে। আর যদি দেখো যে পড়তে পারো নাই, একদিনও পড়তে পারো নাই, সাপোজ ওই দিন পড়তেই বসো নাই, তুমি ক্রস দিবা। এরকম হইতেই পারে, আমার যে সবসময় পড়তে হবে এরকম না, আমি পরামিস দিতেই পারি, স্বাভাবিক। পরামিস দিলে ক্রস দিবা, ক্রস দিলে বুঝতে পারবো যে হ্যাঁ এই সাবজেক্টটা তোমাকে পরের সপ্তাহে কেমনে পড়তে হবে, এটা স্যার ম্যাডাম নিজের দায়িত্বে বলে দিবে, তোমার টেনশন করতে হবে না। তোমার কাজ সিলেবাস শেষ করা, এখন সিলেবাস শেষ করার জন্য তোমাকে সাপোর্ট দিবে স্যার ম্যাডাম, আর তুমি জাস্ট পড়ে যাবা, লিখে যাবা, হয়ে যাবে। এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর পয়েন্ট পর্যন্ত যতটুকু পড়লাম বা বুঝাইলাম আশা করি বুঝতে পারছো। এটা তুমি মোবাইলে তৈরি করো, লেখার প্রয়োজন নাই, মোবাইলে ফরম্যাট তৈরি করে জাস্ট টিক টিক দিয়ে দিবা মোবাইল দিয়েই, আর স্যার ম্যামকে দেখাবা, প্রতি সপ্তাহে হয়ে যাবে। এটা হচ্ছে এই সর্বশেষ 3 নম্বর পয়েন্টের আলোচনা। তো আশা করি আজকে আমাদের ঈদের পবিত্র রজনী রাত্রে যে 3টা কথা তোমাদেরকে আমি বলছি, আশা করি বুঝতে পারছো। এখন আমাকে বলো মুনতাসির আর রিভা, এই 3টা পয়েন্টে কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা? না কোনো জায়গায় কোনো প্রশ্ন নেই আমার। থ্যাংক ইউ মুনতাসির, অনেক কষ্ট করে জয়েন করছো বা উপস্থিত ছিলা শেষ পর্যন্ত। ইভা বলো কোনো প্রশ্ন আছে কিনা তোমার? স্যার না কোনো প্রবলেম নাই, কিন্তু 2 নাম্বার কথাটা এখনো কনফিউশন আছে। আচ্ছা জানি, আমি 2 নাম্বার, আমি তো এই জন্যই বললাম যে 2 নাম্বার পয়েন্ট একটু চ্যালেঞ্জিং, তোমাদের লাইফের জন্য চ্যালেঞ্জিং। কনফিউশনে আসো, আমি পড়াবো তোমাদের অফলাইনে, অনলাইনে পড়াবো, এই লাইনটা বুঝতে একটু সময় লাগবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাক, আস্তে আস্তে বুঝতে পারবা, টেনশন নাই। ওকে, তো সবাই ভালো করে ঈদ করবা। আর যারা রেকর্ড ক্লাস দেখতেছেন আপনাদেরও মানে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন, এই ক্লাসটা সায়েন্স কমার্সের সবাইকে শেয়ার করলে এই লাইনগুলোর অর্থ যদি বুঝতে পারেন, সিলেবাস কমপ্লিট হতে বাধ্য ইনশাল্লাহ। আশা করি সবার লাইফের জন্য এটা অনেক উপকার হবে। তো এই বলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসের অপেক্ষা থাকেন এবং সবাই সবার জন্য দোয়া করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।